চীন যুদ্ধকে ভয় করে না বলছেন শি জিনপিং। সামরিক মহড়া স্থগিত করছে তুরস্ক ও গ্রিস। S-400 নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বিবাদে জড়াচ্ছে তুরস্ক। মার্কিনীদের বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের। মিয়ানমারের বিরুদ্ধে 500 পৃষ্ঠার নথি জমা দিল গাম্বিয়া। শুধুমাত্র আত্মরক্ষার জন্যই ইরান থেকে অস্ত্র কেনা যাবে। নির্বাচনে জো বাইডেনকে জেতাতে মরিয়া চীন, ট্রাম্পের দাবি। লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি বিশ্বাসযোগ্য নয় বলছেন এরদোগান। কাবা শরীফে প্রতিদিন ছিটানো হয় 1200 লিটার সুগন্ধি। মার্কিন উদ্যোগের সমঝোতায় পৌঁছতে ব্যর্থ আর্মেনিয়া ও আজারবাইজান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশ যুদ্ধকে ভয় করে না। চীন কখনো তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করতে দেবে না। শুক্রবার কোরীয় যুদ্ধে চীনা সেনাদের প্রবেশের 70তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ দেওয়া ভাষণে শি জিনপিং বলেছেন, একতরফাবাদ, একচেটিয়াবাদ, হুমকি ধমকিতে কোনো কাজ হবে না। আধুনিক চীনের জনক মাও সেতুংয়ের একটি উদ্ধৃতি তুলে ধরে শি জিনপিং বলেন, চীনের জনগণ এখনও সুসংগঠিত এবং এটা কোনো হেলাফেলা করার মতো কোনো বিষয় নয়। এমন সময়ে শি জিনপিং এসব কথা বললেন যার একদিন আগেই তাইওয়ানের কাছে প্রায় $180 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বেইজিং। মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, তাইওয়ানের সঙ্গে চুক্তিতে 3 ধরনের সমরাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, সেন্সর্স, আর্টিলারি। তাইওয়ানের প্রতিরক্ষা দফতর বলছে, এসব অস্ত্র তাদের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ ঠেকানোর সহায়তা করবে। নিজেদের স্বতন্ত্র দেশ হিসেবে দাবি করে থাকে তাইওয়ান, তবে অঞ্চলটিকে নিজেদের অবাধ্য প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। উভয় অঞ্চলের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রেন বলেন, তিনি বিশ্বাস করেন না যে তাইওয়ানের আগ্রাসন চালাতে চীন প্রস্তুত রয়েছে। তারপরে ভবিষ্যতের জন্য দ্বীপটির উচিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। চুক্তি অনুযায়ী তাইওয়ানকে 135টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্থানান্তরযোগ্য হালকা রকেট লঞ্চার এবং যুদ্ধবিমান যুক্ত করার উপযোগী আর্টিলারি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, আগের যে কোনো সময়ের চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাইওয়ানের কাছে বেশি অস্ত্র বিক্রি করছে। স্বভাবতই বিষয়টি বেইজিংকে ক্ষুব্ধ করে তুলছে। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলস দেওয়া শি জিনপিংয়ের ভাষণে যেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে গভীর প্রভাব ফেলতে পারে। প্রয়োজন মতো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব ঘোষিত সামরিক মহড়া স্থগিত করেছে তুরস্ক ও গ্রিস। আগামী সপ্তাহে ভূমধ্যসাগরে পৃথক মহড়া হওয়ার কথা ছিল, তবে ন্যাটোর সঙ্গে আলোচনার পর উত্তেজনা প্রশমনে দুই দেশই এটিকে স্থগিতে সম্মত হয়েছে। শুক্রবার ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এ তথ্য জানিয়েছে। জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমি নিশ্চিত করতে পারি যে গ্রিস ও তুরস্ক উভয়ই আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য তাদের সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো মহাসচিব বলেন, আমি সংঘাতপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসাকে স্বাগত জানাই। মহড়া স্থগিত করায় গ্রিস ও তুরস্ককে স্বাগত জানিয়েছে, কেননা এটি ঝুঁকি কমিয়েছে। শুধু তাই নয়, বরং এটি অন্তর্নিহিত সমস্যা নিয়ে আলোচনার পথ প্রশস্ত করতে সহায়তা করছে। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি সম্পদের অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারার সাম্প্রতিক বিরোধের সূত্রপাত। গত 10 আগস্ট পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকায় একটি অনুসন্ধানকারী জাহাজ পাঠায় তুরস্ক। আঙ্কারার ওই কার্যক্রমকে অবৈধ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়ন সদস্য গ্রিস ও সাইপ্রাস। এ নিয়ে এক পর্যায়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সমালোচনাকে অগ্রাহ্য করে প্রথমবারের মতো রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পরীক্ষা চালিয়েছে তুরস্ক। বিষয়টি সাংবাদিকদের কাছে শুক্রবার নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে এরদোগান কথা বলেন। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা
ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে F-35 জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পরীক্ষা বিষয়ে এরদোগান বলেন, এটা সত্য যে আমরা এটার পরীক্ষা চালাবো, তারা তাদের কাজ ধারাবাহিকভাবে করবে। তিনি বলেন, আমাদের সক্ষমতা থাকার পরও আমরা কেন পরীক্ষা চালাবো না? আমরা অবশ্যই এজন্য আমেরিকার কাছে পরামর্শ চাইব না। আমরা আমেরিকার কাছে এজন্য তো অনুমতি নিতে যাব না। আমরা আমাদের কাজে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের পথে ধারাবাহিকভাবে চলব। আরব নিউজ জানায়, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তুর্কি সেনাবাহিনী। $2.5 বিলিয়ন কেনা ওই রুশ সমরাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলের শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়। চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে জাতীয় কৌশলের অংশ হিসেবে আমেরিকার সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেবেন। শুক্রবার মহামারী পরিকল্পনা ঘোষণার সময় এ কথা বলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 11 দিন আগে মহামারী করোনা ভাইরাস মোকাবেলা তুলে ধরেন বাইডেন। এ সময় তিনি বলেন, একটি নিরাপদ ও কার্যকর করোনা ভ্যাকসিন হাতে পেলে তা যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে প্রদান করা হবে। মহামারী মোকাবেলায় ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন এবং আমেরিকা ছাড়ছেন। বৃহস্পতিবার শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রে মহামারী নিয়ন্ত্রণে চলে এসেছে। মহামারীর স্বাস্থ্যবিধি, মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা। বাইডেন জানিয়েছেন, তিনি নির্বাচিত মহামারী নিয়ন্ত্রণে আনাতেই মনোযোগ দেবেন এবং দুর্ভোগে থাকা আমেরিকানদের সহযোগিতা করবেন। জনমত জরিপে বাইডেনের পেছনে থাকা বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বিনামূল্যে মার্কিন নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন এই টিকা। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ আবেদন জমা দিয়েছে গাম্বিয়া। আঞ্চলিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস এর ওয়েবসাইট থেকে তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার জমা দেওয়া 500 পাতার আবেদনে রোহিঙ্গা গণহত্যা মিয়ানমার সরকারের দায় তুলে ধরা হয়েছে। 2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্ব পরিকল্পিত কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। তারা রাখাইনে হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করলে জীবন বাঁচাতে নতুন করে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালের 11 নভেম্বর আইসিজেতে মামলা করে গাম্বিয়া। আবেদনের পক্ষে 5000 পৃষ্ঠার প্রমাণাদিও উপস্থাপন করছে দেশটি। আন্তর্জাতিক বিচার আদালত মামলার প্রাথমিক শুনানির পর মিয়ানমারকে রাখাইন রাজ্যে গণহত্যা রোধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার অন্তর্বর্তী আদেশ দিয়ে একটি রুল জারি করেন। গাম্বিয়ার প্রাথমিক আবেদনের পর আইসিজে মামলার সমর্থনে বেশ কিছু প্রমাণ পান। এর ভিত্তিতে আদালত মিয়ানমারকে ওই অস্থায়ী আদেশ দেন এবং মামলাটি এগিয়ে নিতে সম্মত হয়। এরই পরিপ্রেক্ষিতে গাম্বিয়ায় পূর্ণাঙ্গ আবেদন জমা দিল। ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেন, এর মাধ্যমে রোহিঙ্গাদের ন্যায় বিচারের প্রশ্নটি আরও এক ধাপ এগিয়ে গেল। আন্তর্জাতিক জবাবদিহিতাও অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন মিয়ানমারে রোহিঙ্গা অন্যদের প্রতি ব্যাপক নৃশংস আচরণ অব্যাহত রেখেছে। গাম্বিয়ার এই আবেদনের পর মিয়ানমার আইসিজিতে একটি পাল্টা আবেদন জমা দেওয়ার জন্য 3 মাস সময় পাবে। ফর্টিফাই রাইটস মনে করে, রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যা রোধে এবং গণহত্যার প্রমাণ সংরক্ষণের জন্য মিয়ানমারকে এখনই আইসিজের আদেশ পালন করা উচিত। এবছর 23 জানুয়ারি জাতিসংঘের সর্বোচ্চ বিচারালয় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল কাফি আহমেদ ইউসুফ রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিতে 4টি অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করেন। যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায় তারা শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই তা কিনতে পারবে বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান। কোনো দেশ যুদ্ধকামী নীতি থেকে ইরানি অস্ত্র কিনতে পারবে না। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRB-কে এসব কথা বলেছেন। তিনি বলেন, যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চাই তাদেরকে ইরানের শর্ত মেনেই তা করতে হবে। কোনো দেশ তাদের নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দিতে পারবে না। অস্ত্র ক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থান তুলে ধরতে হবে। তারা কেউ যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না। আল রাবি স্পষ্টভাবে বলেন, আন্তর্জাতিক নিয়ম নীতি এবং কাঠামোর ভেতরে থেকে ইরান অস্ত্র বিক্রি করবে। তিনি বলেন, আমরা প্রকৃতপক্ষে অস্ত্রের ভক্ত নই, আমরা শান্তি চাই এবং মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে পরিণত করতে চাই না। ইরান সরকারের মুখপাত্র আরও বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে
পরিণত করছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। তাদের কাছে সবসময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৩রা নভেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী দল থেকে নির্বাচনে লড়ছেন জো বাইডেন। নির্বাচনের আগে কথার লড়াই বেশ জমে উঠেছে। ইতিমধ্যে শেষ হয়েছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি বিতর্ক অনুষ্ঠান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে থেমে নেই বিতর্ক, দুই প্রার্থী বেশ সরব। শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেছেন জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং চুক্তিবদ্ধ। তিনি লেখেন, নির্বাচনে বাইডেনকে জেতাতে মরিয়া হয়ে উঠছে চীন, কারণ বাইডেন জিতলে জিতে যাবে চীন এবং আমেরিকার মালিক হবে। প্রকৃতপক্ষে এই দুর্নীতির কারণেই আমি প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কয়েক বছর ধরে আমি একের পর এক বিশ্বাসঘাতকতা দেখছি যে জো বাইডেনের মতো রাজনীতিবিদরা সবসময় আমেরিকান শ্রমিকদের বিক্রি করে দিয়েছে, কয়েক মিলিয়ন আমেরিকান পরিবারের জীবন ছিন্নমূল করে দিয়েছে। আমি বসে থাকতে বা তাদের দুর্নীতিবাজ আরও সুবিধা নিতে দেখতে পারছিলাম না। আমেরিকানরা আমার পেছনে আসছেন কারণ আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা যে দেশকে ভালোবাসি তার পক্ষে প্রহরীর মতো দাঁড়িয়ে আছি। লিবিয়ার যুদ্ধরত দলগুলোর মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি উচ্চ পর্যায় থেকে করা হয়নি। সময় বলে দেবে নিম্ন পর্যায়ের ব্যক্তিদের করা ওই চুক্তি কতদিন বজায় থাকে। জাতিসংঘ মিশন জানায়, দুই পক্ষের 5 জন করে সামরিক সদস্য জেনেভায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। ঐতিহাসিক এই চুক্তি লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় এরদোগান তুর্কি নাগরিকদের করোনা ভাইরাস মহামারীর প্রকোপ থেকে বাঁচার জন্য বিশেষভাবে গুরুত্ব দেন। তিনি বলেন, মাস্ক, দূরত্ব, স্বাস্থ্যবিধিকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। লিবিয়ায় যুদ্ধরত দুই পক্ষ দেশটির স্থায়ী যুদ্ধবিরতি দিয়ে শান্তি চুক্তি করতে সম্মত হয়েছে। শুক্রবার যুদ্ধরত প্রধান দুই পক্ষ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর ফলে কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের সমাপ্তি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশটি থেকে রাশিয়া, তুরস্ক, অন্যক্ত আঞ্চলিক শক্তিগুলোর সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। মহামারী করোনায় কাবা শরীফে দীর্ঘদিন ওমরা কার্যক্রম বন্ধ থাকার পর এখন সবার নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। ওমরা পালনকারী মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন 4000 পরিচ্ছন্নতা কর্মী এ কাজে নিয়োজিত। প্রতিদিন স্প্রে করা হয় 1200 লিটার সুগন্ধি। প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দীর্ঘ 7.5 মাস ওমরা বন্ধ থাকার পর গত 4 অক্টোবর থেকে প্রথম ধাপে সীমিত পরিসরে তা আবার শুরু হয়েছে। এখন চলছে দ্বিতীয় ধাপে ওমরা পালন। এই ধাপে ওমরাকারীদের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী 1 নভেম্বর থেকে তৃতীয় ধাপে বহির্বিশ্বের ওমরা পালনকারীদের গ্রহণে সৌদি আরব প্রস্তুত বলেও জানা গেছে। বর্তমানে কাবা শরীফে সবার জন্য নামাজ পড়ার সুযোগ রয়েছে। স্বাভাবিক নিয়মে চলছে ওমরা কার্যক্রম। ওমরা পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষায় হারমাইন কর্তৃপক্ষ সর্বোচ্চ সচেতনতার সাথে কাজ করছে। ওমরা পালনকারী ও মুসল্লিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মসজিদে হারাম এলাকায় প্রতিদিন 1200 লিটার আতর স্প্রে করছে। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয়েছে 4000 কর্মী। হারামেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদে হারামে ওমরা আদায়ের লক্ষ্যে আগত মুসল্লিদের আনাগোনা বৃদ্ধি পাওয়া এখানে পরিচ্ছন্নতা কর্মীদের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, মসজিদুল হারামের অভ্যন্তর, বহিরাংশ এবং মাতাব সহ পুরো এলাকায় পরিচ্ছন্নতা সুগন্ধি ছিটানোর কাজে 4000 কর্মী নিয়োজিত আছে। নাগোর্নো কারাবাখ নিয়ে সংঘাতরত আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগ। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি খবর জানিয়েছে, সংঘাত নিরসনে প্রথম দফার অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর রাশিয়ার মধ্যস্থতায় শনিবার মধ্যরাত থেকে নতুন অস্ত্রবিরতি কার্যকরের কথা ছিল। তবে আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোহরাব নাটসাকেনিয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় সহিংসতার অবসান, বেসামরিকদের সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। বিবৃতিতে এই লক্ষ্যে কোনো সমঝোতায় পৌঁছানোর কথা উল্লেখ করা হয়নি। তবে পম্পেও বিস্তারিত কিছু না জানালেও দাবি করেছেন, সহিংসতা থামানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশকেই যুদ্ধবিরতি সংলাপে ফিরতে হবে। নাগোর্নো কারাবাখের স্বাধীন প্রশাসন যুদ্ধে ক্ষয়ক্ষতির একটি হিসেব দিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত 874 জন সেনা, 37 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে শুধু নাগোর্নো কারাবাখে। আজারবাইজান জানিয়েছে সেখানে 61 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তবে তাদের তরফ থেকে সেনা মৃত্যুর কোনো সংখ্যা জানানো হয়নি।